পিআর থাকা কোনো দেশই ভালো নেই দাবি বিএনপি নেতাদের। ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনে আসার আহ্বান জামায়াতের। রোহিঙ্গাদের জন্য তহবিল সরবরাহ নিশ্চিত করার আহ্বান ডক্টর ইউনূসের। জাতিসংঘের মিয়ানমার প্রতিনিধির সঙ্গে বৈঠক। সাদা পাথর লুটে জড়িতদের ছাড় নয়, পর্যটন স্পটে থাকবে সিসি ক্যামেরার নজরদারি। জনপ্রশাসন সচিবকে নিয়ে এলাকা পরিদর্শন নতুন ডিসি। কক্সবাজারে থানা হেফাজতে আসামির মরদেহ উদ্ধার, ঘটনা তদন্তে কমিটি। কুমিল্লায় লরি চাপায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৪। এবং নিম্নচাপে সারা দেশে সোমবার পর্যন্ত বৃষ্টির আভাস। বাজারে সরবরাহ কমায় চড়া সবজির দাম। ১৫০ ঠেকেছে ডিমের ডজন। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। পিআর পদ্ধতি ব্যবহার করা দেশগুলো ভালো নেই। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এই পদ্ধতির ব্যবহার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জাহিদ আরও বলেন, গেল ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন বিলম্বিত হলে পালিয়ে যাওয়া স্বৈরাচার লাভবান হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সংস্কার কার্যক্রম বিএনপি সর্বপ্রথম শুরু করেছিল উল্লেখ করে তিনি বলেছেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে প্রেসিডেন্ট জিয়া বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপি দুর্নীতি দমন কমিশনও প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখ করেন তিনি। ২০০৮ সালের নির্বাচনকে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেছেন, ১/১১-কে বৈধতা দেওয়ার জন্যই আসন ভাগাভাগি করে হয় এই নির্বাচন। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? জিয়াউর রহমানের প্রক্লেমেশন অনুসরণ করে ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। কুমিল্লার ফানটাউন সম্মেলন কক্ষে এক সমাবেশে শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়া সংস্কার কমিটির সদস্য হয়েও পূর্ণাঙ্গ সংস্কার না চেয়ে একটি গোষ্ঠী দ্রুত নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব, তারা যেন শহীদ জিয়া যেভাবে সেখানে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকেই ফলো করে এইবারের যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। আমরা বলেছি এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে, এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কারের একটি আইনগত ভিত্তি দিতে হবে, এবং সেরকম আইনগত ভিত্তি দেওয়া সম্ভব। কোন একটি বিশেষ দল বা গোষ্ঠী সংস্কারের সাথে সম্পৃক্ত থেকেও নির্বাচনের পূর্বে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না। বড় রাজনৈতিক দলগুলো স্ব ভিন্ন ভিন্ন দাবিতে অনড়। এদিকে নির্বাচনের আগে সংস্কার এবং বিচারকে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি করলেও তা নিয়ে রয়েছে প্রশ্ন। মুজাহিদ শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের ঘোষণা ও উপদেষ্টা পরিষদের নিয়মিত আশ্বাসের পরও শঙ্কা কাটছে না নির্বাচনকে ঘিরে।
বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মৌলিক বিষয়ে একমত হতে না পারার সঙ্গে কিছুটা অস্বস্তির কারণ প্রধান উপদেষ্টার বক্তব্য। সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পরও নির্বাচন যথাসময়েই হবে বলে বিশ্বাস করে বিএনপি। তবে জামাত ও এনসিপির সংস্কার ও বিচার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর না করার হুঁশিয়ারি ভাবাচ্ছে বিএনপিকে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণপরিষদের গুরুত্ব বুঝলেও তাদের দলের নেতারা বুঝেন না। ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী গণপরিষদই একমাত্র সমাধান বলে মনে করেন তিনি। উনি বলেছিলেন যে পরবর্তী নির্বাচন হবে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট। অবশ্যই আমাদেরকে গণপরিষদে যেতে হবে এবং এটা গণভোটে রেফারেন্ডাম নিয়ে মানুষের মতামত নিয়ে এইটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আদালত তো নয়, ভবিষ্যতে কোনো পার্লামেন্টে এটা বাতিল করার ক্ষমতা রাখবে না। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি অন্তর্বর্তী সরকারকেই দিয়ে যাবার জোর দাবি জানান। বিএনপি একমত না হলে গণভোটের মাধ্যমেই ফয়সালা করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়াও জুলাই সনদ ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের বসতে আগ্রহী জামায়াতে ইসলামী। একটা ইলেকশন হবে, যে ইলেকশনে আরেকটি ফ্যাসিবাদকে এনে দিবে এবং সেই ফ্যাসিবাদ 2 বছর পরে তারা আইনগত ভিত্তি দিবে, এই ধরনের কোনো বক্তব্যের সাথে দেশের জনগণ একমত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, বিশেষ করে বিচার এবং সংস্কার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বড় দল হিসেবে বিএনপি অন্যদের দাবি না মানলে কারো কিছু করার নেই। জামায়াতের গণভোটের দাবিকে আমলে নিচ্ছে না জানিয়ে জনগণ কি চায় সেটি এনসিপিকে বোঝার আহ্বান জানান তিনি। সবশেষ কথা জনগণ কি চায়, জনগণ ভোট চায়, এই বিষয়ে তাদের রাখতে হবে। এখনো যদি আমরা সব করে যাই আর আমরা যদি মেজরিটি হই, আপনি মানিয়ে তা কি করতে পারবে? আমি তোরে দেখতে পাই না, নাক কাটে যাত্রা ভঙ্গ করবো, সেটা আর একটা সংকট। তারা ওইটাই চেষ্টা করছে আর কি। কিন্তু এই দেশে নির্বাচন দরকার। এই দেশে তারা যে ভয় পাচ্ছে আওয়ামী লীগকে, তারা নিজেরাই আওয়ামী লীগকে আমন্ত্রণও জানায় নিয়ে আসতেছে। আমি বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের মতো স্ট্যাচারের মানুষ কথার বরখলাপ করে এই ক্ষমতার জন্য, তাহলে তো উনি আন্তর্জাতিকভাবে মানুষের কাছে দীক্ষিত হবেন। গণপরিষদ বা গণভোটের প্রতি বিশেষ কোনো আগ্রহ না দেখালেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে সংস্কার ও বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই বাস্তবতায় সমঝোতার পথ কি হবে তা নিয়ে দ্বিধায় রয়েছে সবকটি পক্ষ, যা এখনও নির্বাচনের অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় ডাকসু নির্বাচন থেকে ছিটকে পড়া ৪৭ জনের মধ্যে ১৩ জন প্রার্থিতা ফিরে পেতে পুনর্বিবেচনার আবেদন করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। বরাবর এই আবেদন করে তারা। এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ব্যস্ত সময় পার করছেন সব প্যানেলের প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন ১৩ জনের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এবং প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে কিভাবে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন? মিম, সকাল থেকে কিন্তু হচ্ছে একের পর এক যারা কিনা ত্রুটিপূর্ণ প্রার্থীদের জমা দিয়েছে তাদের ব্যাপারে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু জমা দিচ্ছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে তার বরাবর। কিন্তু এই যে আগামী যে 2 দিন আছে সেই 2 দিন 21 এবং 23 এবং 24 এই 2 দিন কিন্তু হচ্ছে এই জমাদান যেই কর্মসূচিটি এটি কিন্তু চলবে এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে ফলাফল নির্ধারিত হবে যে কারা কারা হচ্ছে
যোগ্য প্রার্থী কিংবা কারা কারা হচ্ছে আদতে প্রার্থী মনোনয়ন পেল। এই যে পুরো সময়টি এটি এই আগামী 2 দিন কিন্তু হচ্ছে এই কাজটি চলবে। এর পরবর্তী সময়ে আমরা হয়তো আপনাকে জানাতে পারবো যে আদতে যেই 462 জন ছাড়াও কে কে যুক্ত হলো নতুন করে, যারা ত্রুটিপূর্ণ হিসেবে বাদ পড়েছিল যেই প্রার্থী সেই তারা আবার যুক্ত ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি কিন্তু জানাতে পারবো। তার সাথে সাথে যদি আমি বলে নিতে চাই যে হল সংসদ এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখনো প্রচারণার সময় আসেনি। তবে এই যে কুশল বিনিময় কিংবা হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের মত বিনিময় সেটি কিন্তু থেমে নেই। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই শুক্রবার জুমার নামাজের পর কিন্তু হচ্ছে এখানে বিজয় 71 হলে আছে আমি, সেখানে কিন্তু হচ্ছে নানা প্রার্থী তাদের নামাজ শেষ করে কিন্তু হচ্ছে সবার সাথে কুশল বিনিময় করেছেন, কথা বলেছেন এবং সবাই সবার জায়গা থেকে আরও একবার তাদের যেই পদ আছে সেই পদের কথাও কিন্তু মনে করিয়ে দিতে দেখেছি। কিন্তু এই যে প্রত্যেক হলে হলে কিন্তু শুধুমাত্র যে কোনো দলের পক্ষ থেকে এমনটা নয়, স্বতন্ত্ররাও কিন্তু হচ্ছে নামাজের পরে যারা কিনা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলছেন। বলা চলে যারা কিনা জনপ্রিয় হয়ে উঠেছেন তাদেরকে আমরা যেমনি দেখেছি, যেমনি কিছুটা সম্ভব যারা কম জনপ্রিয় তারাও কিন্তু গিয়ে গিয়ে শেষ মুহূর্তের যে কাজ, শেষ মুহূর্তের যে জনপ্রিয়তা, শেষ মুহূর্তের যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু হচ্ছে তারা হচ্ছে সবার কাছে পৌঁছে দেওয়ার একটি ব্যাপার আমরা দেখেছি। তার পাশাপাশি হচ্ছে তাদের যে প্রতিশ্রুতি, তাদের যেই আগামী দিনে তারা আসলে কি করবে, তাদের নানা ধরনের সমস্যার কথাও যেমনি উঠে এসেছে, তেমনি সমাধান কিভাবে করা যায় এবং সমাধান করার ক্ষেত্রে ডাকসু নির্বাচনে যারা প্রার্থী তারা কিভাবে কাজ করবে সেই ব্যাপারে কিন্তু নানা ধরনের আশ্বাস দিতেও আমরা এখান থেকে দেখেছি। তবে আগামী 3 দিন পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা করতে পারবে। এর মাঝে যদি কোনো ধরনের প্রচারণা করে সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই এটি নির্বাচনের হচ্ছে আইন বহির্ভূত কর্মকাণ্ড হিসেবে গণ্যিত হবে। এই ছিল আমার কাছে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ মিম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শাহাদাত অভ্র। অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য ও শিক্ষায় প্রভাব পড়ছে। সংকট সমাধানে তহবিল নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন টম অ্যান্ড্রুস। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বিশ্ব। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সম্মেলনে সমাধানের পথ মিলবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সাদা পাথর লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। শুক্রবার সকালে পাথর লুটের ঘটনা পর্যবেক্ষণ শেষে এই কথা বলেন তিনি। এ সময় খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সহ সিলেটের বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিলেটের নতুন প্রশাসক সারওয়ার আলম জানিয়েছেন, সাদা পাথরের পুরো পর্যটন এলাকাকে আনা হবে সিসিটিভির আওতায়। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে। পাথর লুটের ঘটনায় যখন চারদিকে তুলকালাম কাণ্ড, তখন নতুন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সাথে সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শনে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। পর্যবেক্ষণ শেষে পাথর লুটের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনতে কঠোর হুঁশিয়ারি দেন মুখলেসুর রহমান। এটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সাদা পাথর, জাপলং, বিছারাকান্দি, রাতারগুল, এই যে কয়টা আছে এই কয়টা ট্যুরিজম সেন্টারের সাথে লিঙ্ক করে যেখানে রাস্তা ভালো আছে, যেখানে রাস্তা ভালো নাই, রোডস অ্যান্ড হাইওয়েকে ইনক্লুড করে এই রাস্তাগুলোকে ভালো করে যাতে এখানে আসলেই সবগুলো জায়গায় মানুষ ট্যুরিস্ট যেতে পারে, এটা একটা আমাদের টার্গেট। তবে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের মাধ্যমে আগের জৌলুস পুরোপুরি ফিরে না এলেও কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব বলে জানালেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব। এ সময় তিনি আরো বলেন, পাথর পুনরুদ্ধার ও প্রতিস্থাপনের কাজ চলমান থাকবে। আমাদের কিছু গার্ড থাকবে, আমরা আসলে নিজেদেরও আমরা ফোর্স দিব, আমরা বডি ক্যাম্প সহ আমাদের ইয়ারা থাকবে এখানে। সবাই এখন অ্যাক্টিভ, একসাথে হয়ে আসছে। আর যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না। এদিকে সাদা পাথর এলাকাকে দ্রুত সিসিটিভির আওতায় আনা সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক।
যে পাথরগুলি লুট হয়ে গেছে, সেগুলি কোথায় আছে এখন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করছি, রেস্কিউ করার চেষ্টা করছি, প্রথম কাজ। একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। এদিকে প্রশাসনিক নজরদারি ও কঠোর অবস্থানের ধারাবাহিকতা চান স্থানীয়রা। যতটুকু মনে করো মানুষের দ্বারা করা সম্ভব হয় অতটুকু মনে করো আশা করি যে কাজটা মনে করো কিছুটা হইলেও আগের মতো সাদৃশ্য বা দেখা যায়। সবচেয়ে পাথর আগের মতোই আমরা পালায় আগের মতোই রাখতেছি বর্তমানে। পাথর আমরা সুন্দরভাবে চাই থাকতো, দেখবার লাগি আসা যাওয়া করতো মানুষ। এই এত সুন্দর একটা পর্যটন স্পট যেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে দেখে, হ্যাঁ, দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাও আশা করি। এর আগে সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় 5 সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে 10 দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে মাঠ পর্যায়ে পরিদর্শনে আসেন তারা। লুট হওয়া পাথর প্রতিস্থাপনে পুরোদমে কাজ চলছে। আজ এখানে সিনিয়র সচিব সহ 2 জন সচিব এবং বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসন এসেছেন এবং তারা নিজে থেকে তদারকি করেছেন এই কাজের। এবং তারা বলছেন যারা এই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। এবং পাথর পুনরুদ্ধারে যে কাজ চলছে এটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। সন্দীপন শুভ, এখন সাদা পাথর, সিলেট। কক্সবাজারের চকরিয়া থানা হেফাজত থেকে দুর্জয় চৌধুরী নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্তে পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মরদেহের সুরত হাল তৈরি করে পুলিশ। শুক্রবার রাত 2টা থেকে 4টার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত দুর্জয় চকরিয়ার ডরামুহুরি কালীবাড়ি এলাকার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। নিহতের স্বজনরা জানান দুর্জয় চেক জালিয়াতি করে টাকা তুলেছে এমন অভিযোগে মামলার এজাহার দিয়েছেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। প্রেক্ষিতে থানায় গেলে তাকে আটকে রাখা হয় একটি সেলে। রাত 12টার দিকে স্বজনরা গিয়ে দুর্জয়ের সাথে দেখা করে আসেন। পরে সকালে গায়ের শার্ট ম্যাচানো অবস্থায় ঝুলে থাকতে দেখা যায় দুর্জয়ের মরদেহ। ও গতকাল স্বাভাবিক ডিউটির মতো গেছে স্কুলে, তো ওখানে ও বলছে ওর উপর অভিযোগ আছে তুমি চেক আমার সিগনেচার জাল করে তুমি টাকা তুলছো, এটা অভিযোগ করছে। থানা হেফাজতের ভিতরে একটা লোক কিভাবে মৃত্যুবরণ করে 4 ঘন্টার ভিতর, আরো দেখা যাচ্ছে যে 60 পিসি একটা লোক কিভাবে মৃত্যুবরণ করে, এটা আমাদের বোধগম্য নয়। এটা আমরা চকরিয়া থানার মধ্যে সিসি ক্যামেরা আছে এবং প্রশাসন আছে, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এটা সুষ্ঠু তদন্ত। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার ইউটার্নে লরি উল্টে প্রাইভেট কারে থাকা 4 ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রাইভেট কার চালক সহ একই পরিবারের স্বামী, স্ত্রী ও ছেলে রয়েছেন। দুপুর 12টার দিকে ঘটনা ঘটে। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার পদুয়ার বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। চলে যাচ্ছে মাসুদের কাছে। মাসুদ, দুর্ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কি রয়েছে? যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এর মধ্যে পৌঁছেছেন কিনা, মরদেহগুলো কোথায় রাখা হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, এরই মধ্যে আমরা যারা মারা গিয়েছেন তাদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে যারা মারা গিয়েছে তাদের বাড়ি হচ্ছে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাপুরগঞ্জ এলাকায়। যারা মারা গিয়েছেন এই যে একটি পুরো পরিবার, কারণ হচ্ছে যে তাদের সাথে আমরা কথা বলেছি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসলে কথা বলা হয়েছে। একই পরিবারের 4 জন, 2 ছেলে এবং তাদের যে তারা স্বামী স্ত্রী সহ 4 জন। তারা আসলে হচ্ছে যে ঢাকায় থাকেন। তাদের গ্রামের বাড়ি লাকসামের মুদাপুরগঞ্জ এলাকায়। দুপুর 12টায় তারা নূরজান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেল রয়েছে পদুয়ার বাজার এলাকায়। এখান থেকে তারা দুপুরের খাবার খেয়ে মূলত হচ্ছে যে তারা উল্টো পথ দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করতে যাওয়ার সময়ে আসলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকামুখী ঠিক
যে ইউটার্ন এলাকায় এসে পৌঁছালে ইউটার্ন নিতে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিকশাকে আসলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে সেটিকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে মূলত উল্টে গিয়ে সেই উল্টো পথে যে লরি প্রাইভেট কারটি এসেছে সিটের উপর কিন্তু উল্টে পড়ে যায়। ঘটনাস্থলে 4 জন নিহত হয়। পরবর্তীতে তারা সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন, সাথে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে এসেই মূলত হচ্ছে যে প্রাইভেট কারটিকে কেটে মূলত যারা মারা গিয়েছেন তাদের 2 জনকে উদ্ধার করেছে এবং যারা দুই পাশে ছিলেন 2 জনকে 2 পাশ থেকে টেনে হেসে বের করা হয়েছে। এই দুর্ঘটনার কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে তীব্র যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন মানুষ। পুলিশ বলছেন যে একই পরিবারে যে 4 জন মারা গিয়েছেন এই ইউটার্নটি একটি মরণপাত। এর আগেও বহু দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে চেন চালিত অটোরিকশাতেও 4 জন যাত্রী ছিলেন, তারা আহত হয়েছেন, তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তো এই ছিল এখানকার আপডেট। তবে পুলিশ বলছে তাদের যে নানান প্রক্রিয়া রয়েছে, আইনি প্রক্রিয়া, সেগুলোর শেষে তাদের লাশ মরদেহ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। তো তন্ময় ছিল কুমিল্লা থেকে সবশেষ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সহ পার্শ্ববর্তী এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বিরাজ করছে গুমোট আবহাওয়া। সাগর উত্তাল হয়ে ওঠায় পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এরই মধ্যে নিরাপদে আশ্রয়ে ফিরেছে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার। নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া আরও কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। টানা বৃষ্টির প্রভাবে সরবরাহ কমে গিয়ে রাজধানীর বাজারে চড়া সবজির দাম। কেজি প্রতি 70 টাকার কমে মিলছে না কোনো ধরনের সবজি। ডিম এবং মুরগির দামও ছাড়াচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে। আর বরাবরের মতোই টানা বৃষ্টি এবং সরবরাহ সংকটকেই কারণ হিসেবে দেখাচ্ছেন বিক্রেতারা। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এই রোদ, এই বৃষ্টি, টানা কয়েকদিন ঢাকার এই পরিস্থিতি। বৃষ্টি হলে ক্রেতার নাগাল ছড়াচ্ছে কাঁচা সবজির দর। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেল কাঁচা পেঁপে ছাড়া 70 টাকার নিচে নেই কোনো সবজি। পটল 80 থেকে 100, টমেটো 150 থেকে 180, করলা 100 থেকে 120 এবং চিচিঙ্গা কেজি প্রতি 80 টাকা। শশা, ঝিঙ্গা আর ধুন্দল বিক্রি হচ্ছে 100 টাকায়। চাল কুমড়া 70, লাউ 100, বেগুন মানভেদে 100 থেকে 180 টাকা, আর আলুর কেজি 25 থেকে 35 টাকা। এক হালি লেবুর দাম আকারভেদে 30 থেকে 60 টাকা। দামের এই ঊর্ধ্বগতিতে ক্ষিপ্ত ক্রেতারা। অবশ্যই ঊর্ধ্বগতি আমাদের জন্য মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার যারা আছে কেনাকাটা, আমরা শহরে যারা বসবাস করি সীমিত আয়ের ভিতরে এমনভাবে কেনাকাটা দ্রুত ঊর্ধ্বগতির জন্য কেনাকাটা খুবই কষ্টসাধ্য। ক্রেতা হিসেবে আসলে আমরা বোকা হয়ে যাই। হ্যাঁ, যারা বিক্রেতা তাদের যে যুক্তিগুলো মাঝে মাঝে আসলে তর্ক করতে ইচ্ছা করে না। অনেকটাই ভোগান্তি, কারণ এখন আমাদের যে আয় আর ব্যয় তার থেকে আমাদের খুবই কষ্ট। কপালে চিন্তার ভাঁজ কাঁচামরিচের দোকানেও। পেঁয়াজের ঝাঁজ আর মরিচের ঝাল দুটোই চড়া। কাঁচামরিচ কেজি প্রতি 200 থেকে 320 টাকা। কয়েকদিন আগেও যার দাম ছিল 150 থেকে 160 টাকা। বৃষ্টির জন্য সরবরাহের ঘাটতি বলছেন বিক্রেতারা। সব কিছুর দামে বেশি, আমদানি কম, আর বৃষ্টি টিষ্টির জিনিস নষ্ট হয়ে গেছে, গাড়ি ঘোড়া আসতে লেট হয়, এই জন্য জিনিসের দাম অনেক বেশি। বাজার আমদানি কম ছিল, বৃষ্টি, মালের দাম বাজার উৎপাদন কম, ফসল উৎপাদন কম, বাজার আসে মাল কম, দাম বেশি। স্বস্তি নেই আমিষের বাজারেও। ব্রয়লার 170 ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 300 টাকায়। উত্তাপ ছড়াচ্ছে ডিমের বাজারেও। হালি বিক্রি হচ্ছে 48 টাকায়। প্রত্যেকটি মাছ কেজিতে বেড়েছে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত। বৃষ্টির দোহাই দিলেন বিক্রেতারা। জানালেন সবজির চড়া দামে ক্রেতারা আমিষ কেনা কমিয়েছেন। সবজির দাম বেড়ে গেছে, তো অনেক বেড়ে গেছে। সবজির সাথে মাছের দামও বেড়ে গেছে। সবজির দাম বাড়তি দিকে মানুষের মুরগির দামও বাড়তি দিকে কিনতে পারে না। কি লেগে মানুষের ইনকাম কম, এই কারণে মানুষ কিনতে পারে না। বৃষ্টিকে নেহাত অজুহাত বলছেন ক্রেতারা। দাবি জানাচ্ছেন বাজার তদারকির। কিছু এলেই বলে বৃষ্টি, আর মনে করেন শুধু ডিম সবজি সবকিছুরই দাম বাড়তি, বলে যে বৃষ্টির জন্য দাম বাড়তি। বৃষ্টি তো একটা অজুহাত। বৃষ্টি কিছুটা তো হ্যাম্পার করেই, ফসলের ক্ষেত নষ্ট করে, কিন্তু এতটা না যতটা বাজারের দামের তারতম্য হয়। এদিকে আমদানি শুরু হয় চলতি মাসের শেষের দিকে। বাজারে চালের দাম কমবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা।
আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। বৃহস্পতিবার দিবাগত রাতে গ্যান্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন মারা গেছেন। বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্ন ইউনিট থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি মৃধা, বলছিলাম আশঙ্কাজনক 2 জন রয়েছেন, তাদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? তাদের অবস্থা আগের থেকে কোনো অগ্রগতি হয়েছে কিনা? আমি শুরুতেই বলতে চাই যে 2 জন এখনো রয়েছেন, তারা একজন হচ্ছে যে 50 ঊর্ধ্ব আর একজন 60-এর ঊর্ধ্ব। ইভেন যার মধ্যে যিনি 50 ঊর্ধ্ব সালমা খাতুন, তাকে কিন্তু আইসিইউতে নেওয়া হয়েছে। তার শরীরের 100%ই পুড়ে গেছে, এর মধ্যে তার শ্বাসনালীও পুড়ে গেছে। একই সাথে যে 3 জন ছিলেন, এর মধ্যে একজন সকালে মারা গেছে। তাদের ছেলে মেজবা নামের 28 বছরের যিনি, উনি মারা গেছেন। ওনারও পুরো শরীরের 100%ই পুড়ে গিয়েছিল বলে এখানের যিনি আবাসিক সার্জন রয়েছেন সুলতান মাহমুদ শিকদার, তার সাথে কথা হয়েছে। একই সাথে যিনি এখন একজন আইসিইউতে আর বাকি যিনি আছেন মুসলিম উদ্দিন, উনিও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছে বলে আমাদেরকে জানিয়েছে। আপনাদেরকে বলে রাখি যে গতকাল রাত 2টোর দিকে আসলে গ্যান্ডারিয়ার একটি বাসায় এই আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে কিন্তু স্বজনদের সাথে কথা বলে জানা যায় এটি বিদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণের কারণে ঘটে। তবে আমরা ফায়ার সার্ভিসের সাথে এই বিষয়ে কথা বলে ফায়ার সার্ভিস বলে ঘটনার সূত্রপাত তাদের বাসার গ্যাসের চুলা থেকে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আসলে মূলত কীভাবে আসলে আগুনের সূত্রপাতটা হয়েছে। তবে আমরা এখানকার যিনি আবাসিক সার্জন, তাকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলে এখনও নিশ্চিত হওয়া বলা যাচ্ছে যে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এবং এই পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে যে আসলে মূলত কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই রাত 2টার ভিতরে কিন্তু যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এরপরে কিন্তু ফায়ার সার্ভিস যেতে কিন্তু আগুন নিভে যায় পুরোপুরি। তবে স্বজনরা কিন্তু তাদেরকে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসে। ফায়ার সার্ভিস যাওয়ার পরে সেখানে কাউকে হতাহত অবস্থায় কাউকে উদ্ধার করা হয়নি। এবং একই সাথে যে তারা আগুনের সূত্রপাত নিয়ে তারা প্রাথমিকভাবে বলছে যে এটা ট্রান্সফরমার না, এটা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটছে। তবে এখন পর্যন্ত বাকি যে 2 জনের অবস্থা, একজনকে তো আমি বললাম যে আইসিইউতে আছে, বাকি জনের অবস্থাও আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত কোন পরিমাণে কোনো অগ্রগতি রয়েছে কিনা বা আইসিইউ থেকে ওয়ার্ডে নিয়ে আসা হবে কিনা, এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে এখানকার ডাক্তার যিনি আছেন তিনি কিন্তু কিছু বলতে পারছেন না। তিনি বলছেন যে পুরোপুরি আরও কিছু সময় পর্যবেক্ষণ করার পরে বোঝা যাবে আসলে যে 2 জন দগ্ধ, যে 2 জন এখনও জীবিত রয়েছেন, তাদের অবস্থা আসলে কোন দিকে যাবে। তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আগুন লাগা পরিবারের সদস্যের সবশেষ খবর আমার কাছে। খুব শিগগিরই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। সেই সঙ্গে আগামী 2 বছরের মধ্যেই 2 দেশের বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স কার্যালয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন 24 আগস্ট বিভিন্ন খাতে 2 দেশের সহযোগিতার বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চুক্তি সই হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশ ও পাকিস্তান 2 দেশ একসাথে কাজ করলে আমদানি ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের বাজারে প্রবেশ সহজ হবে। এছাড়া সুযোগ তৈরি হবে কৃষি, আইসিটি, চামড়া, ফুড, ম্যানুফ্যাকচারিং, আইসিটি সহ বিভিন্ন খাতে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হারও। ইতোমধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। বিশেষজ্ঞদের আশঙ্কা সামনের দিনগুলো হতে পারে আরও ভীতির। একই সাথে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে মশক নিধনে কার্যকর উদ্যোগ নেবার আহ্বান তাদের। রকিবুল রাহাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা সংকটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, খরা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগের হানায় পড়ছে দেশ, যার প্রভাবে স্বাস্থ্য ঝুঁকিসহ বাড়ছে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব। সবচেয়ে ভয়াবহ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। এই রোগে কম বেশি সারা বছরই ঘটছে প্রাণহানি। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হলেও বর্তমানে বছর জুড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। আগে শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক হলেও বর্তমানে দেশের সব জেলাতে ছড়িয়ে পড়েছে এডিস মশা। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গুর এমন লাগামহীন সংক্রমণের পেছনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের দায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই এডিস মশাবাহিত রোগ এবং বাহকবাহিত রোগ বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব বাংলাদেশে, কারণ নিচু অঞ্চল বা ভাটি অঞ্চলের দেশ হওয়ার কারণে
এই অঞ্চলে এর প্রভাবটা সবচেয়ে বেশি। এবছরও ডেঙ্গু আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। আগস্টের প্রথম 12 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 4000-এর বেশি রোগী। মৃত্যু হয়েছে 20 জনের। তবে কীটতত্ত্ববিদদের দাবি, ডেঙ্গুর পাশাপাশি মশাবাহিত আরেক রোগ চিকুনগুনিয়াও বাড়ছে। একজন রোগী যখন জ্বর নিয়ে যায় তখন তাকে ডেঙ্গু পরীক্ষা করা হয়, কিন্তু চিকুনগুনিয়া কিন্তু পরীক্ষা খুব বেশি করা হয় না, কারণ সব হাসপাতালগুলোতে চিকুনগুনিয়ার টেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে কিট তাদের কাছে নেই। কিছু কিছু ল্যাবে সেটি আছে, পিসিআর করে চিকুনগুনিয়াটি শনাক্ত করা হয়, কিন্তু চিকুনগুনিয়ার কিটও ডেঙ্গুর পাশাপাশি সহজলভ্য হওয়া দরকার, যেন স্বল্প খরচে সরকারি হাসপাতালগুলোতে মানুষ চিকুনগুনিয়া আইডেন্টিফাই করতে পারে। অন্যান্য বছরের তুলনায় এবছর জ্বরে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। যারা জ্বর নিয়ে হাসপাতালে আসছেন তাদের ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া বা অন্যান্য ফ্লুর পরীক্ষা নিরীক্ষা করার কথা জানাচ্ছেন চিকিৎসকরা। প্রথমে আমরা শর্ট আউট করে ফেলছি যে ডেঙ্গু কিনা, এবং NaOC টেস্ট আমার নিজেই সিস্টার 5 মিনিটের মধ্যে একটা র্যাপিড কিট টেস্ট করতে পারছি। তো চিকুনগুনিয়াটা তো এইভাবে হচ্ছে না, আর চিকুনগুনিয়ার কারণে তো রুগীরা আমরা এত কমপ্লিকেশন ফেস করছি না, এই জন্য আমাদের চিকুনগুনিয়াটা আলাদা করে পরীক্ষা করছি না। চিকুনগুনিয়ার টেস্টটা শুধু ICDDRB-তে হচ্ছে, আর আমাদের IDCR-এ এগুলি একটু সময়েরও প্রয়োজন। যেহেতু এবার বর্ষা মৌসুমে বৃষ্টির পরিমাণ বেশি, তাই নগরবাসীকে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে শিশুদের জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবার আহ্বান স্বাস্থ্য সংশ্লিষ্টদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। রাজতন্ত্রের অবমাননা মামলা থেকে অব্যাহতি পেলেন থাইল্যান্ডের একসময়ের জনপ্রিয় প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এর মাধ্যমে থাই রাজতন্ত্রের প্রতি তিনি অনুগত আছেন তা প্রমাণিত হলো। আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও থাই রাজনীতিতে তারা এখনও প্রভাব বিস্তার করে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন। 2015 সালে স্ব-আরোপিত নির্বাসনে থাকার সময় দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন 2014 সালে তার বোন তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পতনের পেছনে রাজ পরিবারের হাত আছে। এরপরেই তার বিরুদ্ধে মামলা করে রাজ পরিবারের সামরিক বাহিনী, যদিও শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে চায় বাংলাদেশ দল। ভুটানের চাং মিলিথাং স্টেডিয়ামে বিকেল 3টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ইন্ডিয়ার সাথে ম্যাচ, আমরা যে ভুল ত্রুটিগুলি করেছি, আমরা যে মিস্টেকগুলি করেছি, এই মিস্টেকগুলি যেন না হয় সেগুলি নিয়ে আমরা কাজ করেছি। আমরা আইসবাথ এবং স্ট্রেচিং করেছি এবং ভিডিও অ্যানালাইসিস আমরা করব যে ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে ম্যাচ খেলবো, কারণ আমরা এখন ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন দুপুরের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। পিয়ার থাকা কোনো দেশই ভালো নেই, দাবি বিএনপি নেতাদের। ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনে আসার আহ্বান জামায়াতের। রোহিঙ্গাদের জন্য তহবিল সরবরাহ নিশ্চিত করার আহ্বান ডক্টর ইউনূসের। জাতিসংঘের মিয়ানমার প্রতিনিধির সঙ্গে বৈঠক। সাদা পাথর লুটে জড়িতদের ছাড় নয়, পর্যটন স্পটে থাকবে সিসি ক্যামেরার নজরদারি। জনপ্রশাসন সচিবকে নিয়ে এলাকা পরিদর্শন নতুন ডিসি। কক্সবাজারে থানা হেফাজতে আসামির মরদেহ উদ্ধার, ঘটনা তদন্তে কমিটি। কুমিল্লায় লরি চাপায় একই পরিবারের 4 জন নিহত। এবং নিম্নচাপের সারা দেশে সোমবার পর্যন্ত বৃষ্টির আভাস। বাজারে সরবরাহ কমায় চড়া সবজির দাম, 150-তে ঠেকেছে ডিমের ডজন। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।